নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর তোমাদের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র থার্ড সামেটিভের এইটার সলিউশন করব। তো তার আগে বলে দিই যে তোমাদের থার্ড সামেটিভের এক্সামটা হবে 70 নাম্বার, যেমন আগে হতো সেরকমই। তো দেখো, তোমাদের এখানে থার্ড সামেটিভ অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা প্রশ্নের কাঠামো দেওয়া আছে, এটা তোমরা দেখে নাও। আর এই কোশ্চেন ব্যাংকের যে মডেল কোশ্চেন সেটগুলো আছে সেগুলো তোমাদের সাহিত্যমেলা বইটা থেকে ছোটদের পথের পাঁচালীর কত থেকে কত পরিচ্ছেদ এবং ভাষাচর্চার কি অধ্যায়গুলো থেকে হবে সেইগুলো দেওয়া আছে, এগুলো তোমরা একটু দেখে নাও। এবার শুরু করা যাক। তো প্রথমে বলেছে যে 1.1, কিন্তু এবার তা হয়নি। এবার যা হয়নি তা হলো ক, দিলীপ কুমার রায় নেতাজিকে কোনো বই পড়ার জন্য পাঠাননি। খ, নেতাজিকে লেখা দিলীপ কুমার রায়ের 24-3-25 এর চিঠিটাকে ডাবল ডিস্টিলেশন এর মধ্যে নিয়ে আসতে হয়নি। গ, জেলখানায় অন্যবারের মতো নির্জনতা নেতাজি খুঁজে পাননি। খ, যারা কারাবন্দী রয়েছেন তাদের বন্দী হওয়ার কোনো কারণই ছিল না। তাহলে সঠিক অপশানটা হবে অপশান খয়েরটা, নেতাজিকে লেখা দিলীপ কুমার রায়ের 24-3-25 এর চিঠিটিকে ডাবল ডিস্টিলেশন এর মধ্যে দিয়ে আসতে হয়নি। পরবর্তী প্রশ্ন বলেছে 1.2, পরিচয়কে স্বীকার করতে উভয়ই নারাজ, কারণ ক, পরিচয় জানাজানি হলে বিপজ্জনক কিছু ঘটতে পারে। খ, শহরে 144 ধারা আর কারফিউ জারি থাকলে পরিচয় জানানোর নিয়ম নেই। গ, পরস্পরের পূর্ব পরিচয় থাকলেও তা কেউই স্বীকার করতে রাজি নয়। ঘ, পরিচয় দেওয়ার মতো নয়। তাহলে সঠিক অপশানটা হবে হচ্ছে অপশান ক, পরিচয় জানাজানি হলে বিপজ্জনক কিছু ঘটতে পারে। পরবর্তী প্রশ্নটা বলেছে হরিচরণ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের কাজে যোগ দিয়েছিলেন। অপশান ক 1309, অপশান খ 1301, অপশান গ 1313, অপশান ঘ 1330 সালে। সঠিক অপশানটা হবে অপশান ক 1309 সালে। পরবর্তী প্রশ্নটা বলেছে সুভার গ্রামের নাম। অপশান গ চণ্ডীপুর, অপশান খ বনগাঁ, অপশান গ সুতানটি, অপশান ঘ তেহট্ট। সঠিক অপশানটা হচ্ছে অপশান ক চণ্ডীপুর। 2.1 বলেছে ব্যাপারটিকে তুমি একটা মার্টিডম বলে অভিহিত করেছ। উদ্দিষ্ট ব্যক্তি কোন ব্যাপারটিকে মার্টিডম বলে অভিহিত করেছেন? মার্টিডম শব্দটির অর্থ হল শহীদত্ব। বন্ধু দিলীপ রায় তার চিঠিতে সুভাষচন্দ্রের অকারণ বন্দিত্বকে মার্টিডম বলে অভিহিত করেছেন। সুভাষচন্দ্র স্বীকার করে নেন তার প্রতি বন্ধুর গভীর অনুভূতি ও প্রাণের মহত্বকে, কিন্তু এ প্রসঙ্গে বলেন তার যেটুকু হিউমার এবং প্রপোর্শন জ্ঞান আছে তাতে নিজেকে বলে মনে করার মতো স্পর্ধা নেই। যদিও স্পর্ধা বা আত্মম্ভরিতা জিনিসটা তিনি এড়িয়ে চলতেই চান, তাই তার মনে হয়েছে মার্টিডম জিনিসটা তার কাছে এক মহৎ আদর্শ ছাড়া আর কিছু নয়। 2.2 বলেছে বুড়িগঙ্গার হেই পারে সুবই ডায়, তোমার উত্তরের উদ্দিষ্ট ব্যক্তি কি বলেছিল? উদ্দিষ্ট ব্যক্তি বলেছিল চাষারা নারায়ণগঞ্জের কাছে। পরবর্তী প্রশ্নটা বলেছে কোথা গো ডুব মেরে রয়েছ তলে হরিচরণ, কোন গর্তে বুঝেছি সবদ অবধি জলে মুঠাচ্ছ খুব অরথে। নদীর স্রষ্টা কে? নদীর স্রষ্টা হলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। কথাটা মনে হতেই রাগে ফুঁসে উঠল রঞ্জন। রঞ্জন রাগে ফুঁসে উঠল কেন? এর জন্য এত বছর ধরে সে নিজেকে নিঃশেষ করে দিল। আজ তার খেলোয়াড় জীবনের অন্তিম লগ্নে পৌঁছে তাদের কাছ থেকে এই রকম ব্যবহার পেল। এই কথাটা মনে হতেই রাগে ফুঁসে উঠল রঞ্জন। পরবর্তী প্রশ্নটা বলেছে রাজাপ্পা রেগে গিয়ে বলল তোরা এমন নকল নবিশ হয়েছিস কেন রে?
রাজাপ্পা কোন নকল নবিশির কথা বলতে চেয়েছে? নাগরাজনের কাকা অ্যালবামের প্রথম পাতায় মোটা মোটা অক্ষরে ভাইপোর নাম দিয়েছিলেন এস নাগরাজন। এর নিচে লেখা ছিল, এই অ্যালবামটা চুরি করতে চেষ্টা করছো যে নির্লজ্জ হতভাগা তাকে বলছি, ওপরে আমার নামটা দেখেছো, এটা আমার অ্যালবাম, এটা আমার, এবং যতদিন ঘাসের রং সবুজ আর পদ্মফুল লাল, সূর্য পূর্বে উঠবে আর পশ্চিমে অস্ত যাবে, একমাত্র আমারই থাকবে। ছেলেরা এই লাইন কটা তাদের অ্যালবামে টুকে নিল, মেয়েরাও তাদের বই আর খাতায়। সেই কারণেই রাজাপ্পা রেগে গিয়ে বলেছিল, তোরা এমন নকল নবিশ হয়েছিস কেন রে? পরবর্তী প্রশ্নটা বলেছে, প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়। কার ভাষার অভাবের কথা বলা হয়েছে? প্রকৃতি কিভাবে তা পূরণ করে দেয়? এখানে হচ্ছে সুভার ভাষার অভাবের কথা বলা হয়েছে। প্রকৃতি কিভাবে তা পূরণ করে দেয়, উত্তরটা দেখাচ্ছি। বিবিধ শব্দ, বিচিত্র গতি, বোবার ভাষার মতোই। প্রকৃতি নিজে কথা বলতে পারে না, কিন্তু প্রকৃতির সব ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, এমনকি দীর্ঘ নিঃশ্বাসও মানুষের ভাষার অভাব পূরণ করে দেয়। প্রশ্নটা বলেছে, স্বপনদা, আমি রঞ্জন সরকার বলছি। টেলিফোনে স্বপনদার সঙ্গে রঞ্জন সরকারের কী কথাবার্তা হয়েছিল? টেলিফোনটা প্রথমে করেছিল হচ্ছে নিজের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত রঞ্জন তৃতীয় দিন রাত্রিরে টেলিফোন করেছিল অন্য বড় ক্লাবের সেক্রেটারিকে, তার নাম ছিল স্বপনদা। তারপর ফোনের বার্তালাপ তারা শুরু করে এইভাবে, স্বপনদা, আমি রঞ্জন সরকার বলছি। স্বপনদা তখন উত্তর দিল, মাই গড, তুমি আমায় ফোন করবে কোনো দিন ভাবতে পারিনি। কেমন আছো ভাই? এদিক দিয়ে রঞ্জন সরকার উত্তর দিয়েছিল, ভালোই। তারপরে আবার স্বপনদা বলছে, তোমাদের ক্লাবের কি খবর? খুব ধুমধাম করে এবার বার পুজো হলো, শুনলাম তুমি যাওনি। তারপরে রঞ্জন একটু ইতস্তত করে আস্তে আস্তে বলল, হ্যাঁ স্বপনদা, ওরা আমাকে ডাকেনি। কি বলছো রঞ্জন? এটা কিন্তু ওই স্বপনদা বলেছিল, ঠিক আছে? আরও বলেছেন, তোমায় ওরা ডাকেনি এ কখন হতে পারে? তুমি যে ওদের জন্য তোমার জীবন দিয়ে দিয়েছো। তারপরে এটা আবার রঞ্জন সরকার বলছে, তার পুরস্কার এতদিনে পেলাম স্বপনদা, অবহেলা, অপমান। তারপরে আবার বলছে, এটা হচ্ছে স্বপনদা, ওরা তোমায় একবার ফোনও করেনি? এই উত্তরটা বলছে আমাদের রঞ্জন সরকার, না স্বপনদা। তারপর আরও বলছে, এখানে রঞ্জনের গলা জড়িয়ে এলো, স্বপন যা বোঝার মুহূর্তের মধ্যে বুঝে নিল। মানে এই যে না স্বপনদা, এই কথাটা রঞ্জন জড়ানো গলায় বলেছিল আর কি। তারপর ফোনেতে আরও বোঝা যাচ্ছে যে রঞ্জনের গলাটা আস্তে আস্তে জড়িয়ে এসছে, এটা স্বপন বুঝেনি। তারপর আবার স্বপনদা বলেছিল ফোনেতে, রঞ্জন তুমি বাড়ি থেকে বলছো তো, আমি আসছি, আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। রঞ্জন সরকার উত্তর দিয়েছিল, ঠিক আছে, বলে ফোনটা রেখে দিয়েছিল। তো কথাবার্তাটা এইটাই ছিল। পরবর্তী প্রশ্নটা বলেছে, অ্যালবামটা শক্ত করে জাপটে ধরে হু হু করে কাঁদতে লাগলো। কার কথা বলা হয়েছে? উত্তরটা হচ্ছে রাজাপ্পা। তার এভাবে কেঁদে ওঠার কারণটি বুঝিয়ে দাও। নাগরাজনের প্রতি প্রবল ঈর্ষান্বিত হয়ে নিজের অসচেতনতায় রাজাপ্পা নাগরাজনের ডাকটিকিটের অ্যালবামটা করে আনে। পরে আপ্পুর থেকে জানতে পারে যে নাগরাজনের বাবা পুলিশ সুপারের অফিসে কাজ করায়, তার ইঙ্গিত মাত্রই পুলিশ বাহিনী অ্যালবাম উদ্ধারের কাজে ঝাঁপিয়ে পড়বে। একথা শোনার পর রাজাপ্পা মনে মনে ভীত হয়ে পড়ে। দরজায় টোকা মারার আওয়াজ হলে ভাবে হয়তো পুলিশ এসেছে তার বাড়িতে অ্যালবামটির তল্লাশি করতে। এ কারণে ভীত রাজাপ্পা ছুটে বাড়ির পেছনে চানের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। চানের জল গরম করার জন্য রাখা উনুনে সে ভয়ে চুরি করা নাগরাজনের অ্যালবামটা ফেলে দেয় এবং সেই মুহূর্তে সব টিকিট পুড়ে ছাই হয়ে যায়।
এমন সব টিকিট আর হয়তো কোথাও খুঁজে পাওয়া যাবে না। এমন পরিস্থিতিতে রাজাপ্পার চোখ জলে ভরে যায়। এরপর তোমার গল্পতে আছে যে নাগরাজন পরে হচ্ছে এই রাজাপ্পার বাড়িতে এসে দরজায় টোকা নাড়ে। তারপর রাজাপ্পার মা বলে যে দরজায় কে টোকা মারছে, খুলে দেখ। তারপর নাগরাজন বলে যে তার টিকিটের অ্যালবামটা চুরি গেছে। তখন সে কোথাও খুঁজে পাচ্ছে না। তারপর তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে যে কান্না করতে হবে না, আমার টিকিটের অ্যালবামটা তুই নিয়ে নে। তখন নাগরাজন খুবই হতবুদ্ধি হয়ে যায়। হতবুদ্ধি হওয়ার পর সে বলে যে তুই সত্যি এটা দিয়ে দিবি? এতগুলো টিকিট, তোর এইটাই তো প্রাণান্ত জিনিস, মানে প্রাণের প্রিয় জিনিস। বলে যে হ্যাঁ আমি দিয়ে দেবো। তারপর সে দুঃখ দুঃখ চোখে যখন ফিরে চলে যাচ্ছিল, যাওয়ার আগে মানে দরজাটা বন্ধ করার আগে সে একটা রাত্রের জন্য, মানে যেদিন দিচ্ছে তাকে ওই দিন রাত্রের জন্য তার কাছে চায়। তারপর ওই টিকিটের অ্যালবামটা তার নিজের। তারপর সেটাকে সে তার ঘরে নিয়ে আসে। নিয়ে এসে অ্যালবামটাকে শক্ত করে জাপটে ধরে হু হু করে কাঁদতে থাকে। ঠিক আছে, এবার পরবর্তী প্রশ্নটা বলেছে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্রাবন্ধিক হীরেন্দ্রনাথ দত্ত তার অনুরাগ কীভাবে ব্যক্ত করেছেন তা বিশদভাবে আলোচনা করো। প্রবন্ধটিকে বলা যেতে পারে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের প্রতি হীরেন্দ্রনাথ শ্রদ্ধার্ঘ্য। একনিষ্ঠ সাধনায় সমসাধ্য প্রয়াসে হরিচরণ যেভাবে বৃহৎ অভিধান রচনা সমাপ্ত করেছেন তা বিরল দৃষ্টান্ত। দীর্ঘ সময় ধরে স্বীয় ক্ষমতায় যথার্থ প্রতিফলন ঘটিয়ে অধ্যবসায় ও অভিনিবেশ সহকারে হরিচরণ যেভাবে এ কাজ সম্পন্ন করেছেন তা স্মরণীয়। রবীন্দ্রনাথের নির্দেশ শিরোধার্য করে হরিচরণ যখন অভিধান রচনায় হাত দেন তখন তিনি অপ্রবীণ, অনভিজ্ঞ, 37 থেকে 38 বছরের এক শিক্ষক। তবুও শান্তিনিকেতনের স্থান মাহাত্ম্যকে স্বীকার করে তিনি এ কাজে আত্মনিয়োগ করেন। অবসর সময়ে দৈনন্দিনের দাবি মিটিয়ে উদ্বৃত্ত সময় তিনি অভিধান রচনায় মন দিয়েছেন। আর্থিক সংশয়, মুদ্রণ অনিশ্চয়তা বারে বারে বন্ধকতা তৈরি করেছে, কিন্তু হরিচরণ হতোদ্যম হননি। প্রত্যাশা সম্মান প্রাপ্তির অপেক্ষা না করে জীবনের 40টি বছর উৎসর্গ করেছেন অভিধান রচনায়। একক সাধক রূপে তার এই কর্মপ্রয়াস শ্রদ্ধাবনত হয়ে লিপিবদ্ধ করেছেন হীরেন্দ্রনাথ। ব্যক্তিগত জীবনেও হরিচরণ ছিলেন মৃদুভাষী, স্নেহশীল মানুষ। মেধা, অভিনিবেশ, নিষ্ঠা এসব গুণের সমাহারে হরিচরণের সুবৃহৎ অভিধান বাঙালি জীবনে অমর হয়ে থাকবে। প্রশ্নটা বলেছে 4.2 ভুলুম না ভাই এই রাত্রের কথা। কোন রাতের কথা বলা হয়েছে? আদব গল্প অনুসারে সেই ভয়াল রাত্রির বর্ণনা দাও। প্রশ্নমান হচ্ছে 1+4। যে রাত্রের কথা বলা হয়েছে সেটা হচ্ছে সুসাহিত্যিক সমরেশ বসুর আদব গল্পে ঘনিয়ে উঠেছে দাঙ্গা পরিস্থিতি, রাত্রিকালীন ভয়াবহতার ঘনবদ্ধ চিত্র। রাত্রের বর্ণনার উত্তর। আদব গল্পের শুরুতে দাঙ্গা আতঙ্কিত যে রাত্রিকালীন ছবি আঁকা হয়েছে তা এরকম। রাত্রি নিস্তব্ধতাকে কাঁপিয়ে টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল। সারা শহর 144 ধারার কবলে, কারফিউ জারি হয়েছে। হিন্দু মুসলমান দাঙ্গা বেঁধেছে, গুপ্তঘাতকের দল চারিদিকে ছড়িয়ে পড়েছে শানিত অস্ত্র হাতে। অন্ধকারের সুযোগে লুকিয়ে ছাপিয়ে আঘাত হানছে তারা। মানুষের হাতে হাতে দা, সরকি, ছুরি, লাঠি, মুখোমুখি লড়াই চলছে। লুটপাট যাদের কাজ, মৃত্যু বিভীষিকাময় এই রাত্রিতে তাদের উল্লাসও প্রবল। বস্তি জ্বলছে, মৃত্যুকাতর নারী ও শিশুর চিৎকার স্থানিক আবহাওয়াকে বীভৎসতা দিয়েছে। এর ওপর রয়েছে সৈন্যবাহী গাড়ির হঠাৎ ঝাঁপিয়ে পড়া এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে গুলি ছোড়া।
এই প্রশ্নটা বলেছে নেতাজি সুভাষচন্দ্র বসু শ্রদ্ধেয় দিলীপ কুমার রায়কে লেখা তাঁর চিঠিতে প্রশ্ন করেছেন, তুমি কি মনে করো বিনা দুঃখ কষ্টে যা লাভ করা যায় কোনো মূল্য আছে? এ বিষয়ে তোমার উপলব্ধির কথা একটি অনুচ্ছেদে লেখো। নেতাজি সুভাষচন্দ্র বসু তার চিঠিতে যে প্রশ্নটি করেছেন, তুমি কি মনে করো বিনা দুঃখ কষ্টে যা লাভ করা যায় তার কোনো মূল্য আছে, এই প্রশ্নটি জীবন দর্শনের এক গভীর সত্যকে স্পর্শ করে। আমার উপলব্ধি অনুযায়ী সত্যি বিনা পরিশ্রমে বিনা দুঃখ কষ্টে পাওয়া কোনো জিনিসের প্রকৃত মূল্য আমরা হৃদয় থেকে উপলব্ধি করতে পারি না। যে ফল লাভের পেছনে কঠোর সাধনা, আত্মত্যাগ আর ধৈর্যের অবদান থাকে, সেই ফলের প্রতি মানুষের মমত্ববোধ স্বতঃসিদ্ধ হয়। সংগ্রামের মধ্যে দিয়ে পাওয়া সাফল্য শুধু বাহ্যিক আনন্দ দেয় না, তা মানুষকে দৃঢ়, আত্মবিশ্বাসী ও আত্মনির্ভর করে তোলে। বিনা কষ্টে পাওয়া জিনিস যেমন দ্রুত হারিয়ে যায়, তেমনি তার প্রতি টানও ততদিন থাকে না। তাই আমি মনে করি জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে সেই যাত্রাপথে, যেখানে দুঃখ, কষ্ট, পরিশ্রম ও অধ্যবসায়ের মধ্যে দিয়ে মানুষ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়। এই অভিজ্ঞতাই জীবনের সত্য সম্পদ। পরবর্তী প্রশ্নটা বলেছে 5.1 কবি ল্যাংস্টন হিউজের প্রথম কাব্যগ্রন্থের নাম? ক. জেরিকো জিম ক্রো, খ. মেলবোর্ন, গ. দ্য ওয়েভি ব্লুজ, ঘ. দ্য ওয়েজ অফ হোয়াইট ফোকস। তাহলে সঠিক উত্তরটা হবে হচ্ছে অপশান গ, দ্য ওয়েভি ব্লুজ। তারপর 5.2 বলেছে কাজী নজরুল ইসলামের লেখা শিকল পরার গান কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত? ক. বিষের বাঁশি, অপশান খ. সর্বহারা, অপশান গ. প্রলয় শিখা, অপশান ঘ. সাম্যবাদী। সঠিক অপশানটা হবে অপশান ক, বিষের বাঁশি। তারপর 5.3 জেগে উঠুক উপান্তের শহরতলি। উপান্তের শহরতলি জেগে উঠবে ক. লেখাপড়ার মন্ত্রে দীক্ষিত হয়ে, খ. সারারা করে, গ. কাদা ভর্তি রাস্তাগুলোকে ছায়াপথের কাছাকাছি পৌঁছে দিয়ে, ঘ. সাইকেল রিক্সাগুলোকে বনে বনান্তরে পাঠিয়ে দিয়ে। তাহলে সঠিক অপশানটা হবে অপশান খ, সারারা করে। তারপরে প্রশ্নটা বলেছে 6.1 স্বাধীনতা কোনোদিনই আসবে না, স্বাধীনতা লাভের মূল শর্তগুলি কি কি? স্বাধীনতা লাভের মূল শর্তগুলো হচ্ছে তীব্র গণসংগ্রাম, প্রবল আন্দোলন, আপামর মানুষের একত্রে জেগে ওঠা এবং রাজনৈতিক অভ্যুত্থান দ্বারাই স্বাধীনতা অর্জন করা সম্ভব। প্রশ্নটা বলছে 6.2 মোরা ফাঁসি পড়ে আনব হাসি, মৃত্যু জয়ের ফল। ফাঁসি পড়ার মধ্য দিয়ে কিভাবে মৃত্যু জয়ের ফলাফল সম্ভব বলে তুমি মনে করো? উত্তরটা তারা মাভৈ মন্ত্রে দীক্ষিত হয়ে বলবীর্য লাভ করে সকল ভয়কে জয় করবে। ফাঁসির মঞ্চেই তারা জীবনের জয়গান রচনা করবে। এভাবেই দেশমাতা বিদেশি শাসনের হাত থেকে মুক্তি পাবেন আর দেশসেবকদের জীবন বলিদানের মাধ্যমে আকাঙ্ক্ষিত ফল অর্থাৎ স্বাধীনতা ফিরে পাবে ভারতীয়গণ। এই প্রশ্নটা বলেছে এখন ঘুরে দাঁড়াও। ঘুরে দাঁড়াও কবিতায় কবি কিভাবে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন? জীবনের সব বিষয়ে নিজেকে সরিয়ে রাখলে, সময়ের সঙ্গে নিজেকে বদলে না নিলে, সব কিছুর সঙ্গে একাত্ম না হলে নিজের কোনো মর্যাদা থাকে না, একসময় হারিয়ে যেতে হয়। তাই ঘুরে দাঁড়িয়ে সমকালের সব কিছুর মুখোমুখি হয় নিজের উপস্থিতি প্রকাশের প্রকৃত পন্থা। এ কারণেই কবি বারবার কবিতার মুখে ঘুরে দাঁড়ানোর অর্থাৎ প্রতিবাদী সত্তার জাগরণের কথা বলেছেন। পরবর্তী প্রশ্নটা বলেছে রেল বাজারের হোমগার্ডরা 7 ঝামেলা জোটায়। মাসিপিসি কবিতায় কোন প্রসঙ্গে উদ্ধৃতাংশটি অবতারণা করা হয়েছে? ট্রেনে ওঠার আগে পরে নানা বাধার সামনে পড়তে হয় তাদের অর্থাৎ মাসিপিসিদের। রেল বাজারের হোমগার্ডরা নানা সমস্যায় ফেলে এদের। বছর বা মাসের হিসাব নয়, সারা বছরই মাসিপিসিদের এমনভাবে জীবন সংগ্রামে লিপ্ত থাকতে হয়। বছর আসে বছর যায়, এদের জীবনের কোনো পরিবর্তন ঘটে না। পরিবারের মুখে ক্ষুধার অন্ন তুলে দেওয়ার জন্য এরা লালগোলা বনগায় চালের বস্তা তুলে ছুটে যায় শহরের দিকে উপার্জনের আশায়।
এভাবেই আলোচ্য কবিতায় মাসিপিসির প্রতীকে সমাজের দরিদ্র খেটে খাওয়া মহিলাদের জীবনের কাহিনী কবি তুলে ধরেছে। পরবর্তী প্রশ্নটা বলেছে লোকটা জানলই না কবিতায় কোন কথাটি লোকটির অজানা থেকে গেল। এটা হবে লোকটা যেমন জানতে পারেনি হৃদয়ের উপস্থিতির কথা, তেমনি জানতে পারেনি হৃদয়ের অন্তর্ধানের কথাও। পরবর্তী প্রশ্নটা বলেছে 7.1 লোকটার ইহকাল পরকাল গেল। লোকটা জানলই না কবিতায় লোকটির ইহকাল পরকালের কথা কিভাবে প্রতিফলিত হয়েছে। উপরোক্ত অংশটি কবি সুভাষ মুখোপাধ্যায়ের লোকটা জানলই না নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। আলোচ্য কবিতায় কবি একজন অর্থসর্বস্ব মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরেছেন। লোকটা সারা জীবন অর্থ উপার্জন আর তা সঞ্চয়ের নেশায় ছুটে বেরিয়েছেন। প্রচুর অর্থ তিনি সঞ্চয় করেছেন, লক্ষ্মী দেবী তার গৃহে অধিষ্ঠান করে আছেন, কিন্তু এই অর্থের পিছনে ছুটতে গিয়ে কখন যে জীবনটা শেষ হয়ে গেছে তা তার অনুভূতিতেও আসেনি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময় অর্থাৎ ইহকালে সে খোঁজ পেল না আসল সম্পদ হৃদয়ের, আর মৃত্যুর পরে যে কি আছে তা তো কারো জানাই নেই। এভাবে সমগ্র জীবনটাই তার অতিবাহিত হয়ে গেছে নিজের অজান্তেই। পরবর্তী প্রশ্নটা বলেছে 7.2 অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো রোজগার। মাসিপিসি কবিতায় মাসিপিসিদের জীবন সংগ্রামের ছবি যেভাবে ধরা পড়েছে তার পরিচয় দাও। জয় গোস্বামীর মাসিপিসি কবিতায় বর্ণিত মাসিপিসিরা হলেন সমাজের দরিদ্র দিন আনা দিন খাওয়া মহিলা শ্রমজীবীরা। আলোচ্য কবিতায় এদের গ্রাম থেকে শহরে আসা চাল বিক্রেতা মহিলা রূপে দেখানো হয়েছে। কবির লেখনীতে মাসিপিসিদের দারিদ্র্যপূর্ণ জীবনের দিকের পরিচয় পাই আমরা। প্রতিদিন কঠিন সংগ্রাম করে বেঁচে থাকতে হয় এদের। নানা ধরনের বাধা এদের জীবনের চলার পথে কাঁটা হয়ে দেখা দেয়। পরিবারের সকলের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য ঘুমকে দূরে সরিয়ে রাত থাকতে থাকতেই তাদের শুরু করতে হয় দিনের কাজ। দিন মাস বছর হিসাব করে তারা চলেন না, কারণ প্রতিটি দিনই তাদের কাছে সমান সংগ্রামের। আলোচ্য কবিতায় মাসিপিসিদের এমন কঠিন সংগ্রাম মুখর জীবনচিত্রের পরিচয় আমি খুঁজে পাই। পরবর্তী প্রশ্নটা বলেছে 7.3 তুমি যদি বদলে দিতে না পারো সমাজকে বদলে দেওয়ার কথা তুমি যেভাবে ভাবো সে সম্পর্কে লেখো। তুমি যদি বদলে দিতে না পারো এই কথার অর্থ আমার কাছে খুব স্পষ্ট। আমি মনে করি সমাজ নিজে নিজে বদলায় না, সমাজ বদলায় মানুষের চিন্তা উদ্যোগ আর কর্মের মাধ্যমে। যদি আমি সমাজের অন্যায় বৈষম্য বা ভুলকে দেখে শুধু অভিযোগ করে বসে থাকি তাতে কিছুই বদলাবে না। সমাজকে বদলাতে চাইলে আগে নিজেকে বদলাতে হবে, নিজের আচরণ চিন্তা আর দায়িত্ববোধকে উন্নত করতে হবে। ছোট ছোট কাজ দিয়েই বড় পরিবর্তনের শুরু হয়। যেমন আমি যদি সততা সহানুভূতি আর ন্যায়ের পথ অনুসরণ করি তবে অন্যরাও আমার দেখাদেখি বদলাতে চাইবে। আমি বিশ্বাস করি সমাজ বদলানোর সবচেয়ে বড় শক্তি হচ্ছে শিক্ষা, মানবতা আর সাহস। তাই আমি চাই সবাই মিলে একসঙ্গে সৎ, ন্যায়নিষ্ঠ আর দায়িত্বশীল মানুষ হয়ে সমাজের ইতিবাচক পরিবর্তন ঘটাই। প্রশ্নটা বলেছে 8.1 শুনে শুনে কান পচে গেল। কোন কথা শুনে শুনে কান পচে গেল? তবু এই মুহূর্তের করণীয়টিকে কবি ল্যাংস্টন হিউজ তার স্বাধীনতা কবিতায় কিভাবে নিদর্শন করেছেন? প্রশ্নমান হচ্ছে 1+4। শুনে শুনে কান পচে গেল সেটা হচ্ছে সময়ে সবই হবে, কাল একটা নূতন দিন। ল্যাংস্টন হিউজ তার স্বাধীনতা অর্থাৎ ফ্রিডম কবিতায় এই মুহূর্তের করণীয়কে অত্যন্ত দৃঢ়ভাবে নির্দেশ করেছেন। তিনি বলেন স্বাধীনতা কখনো ভবিষ্যতে নয় বরং এক্ষুনি প্রয়োজন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন ফ্রিডম ইজ এ স্ট্রং সিড প্ল্যান্টেড ইন এ গ্রেট নিড। অর্থাৎ স্বাধীনতা এমন এক শক্তিশালী বীজ যা মানুষের গভীর প্রয়োজন থেকেই জন্মায়। কবির মতে ভবিষ্যতের জন্য অপেক্ষা করে বসে থাকা চলবে না, স্বাধীনতা এই মুহূর্তেই দাবি করতে হবে, কারণ স্বাধীনতা অবিলম্বে প্রয়োজন। তিনি আরও বলেন যারা বলে কাল স্বাধীনতা আসবে তাদের প্রতি তার আহ্বান আজকের কাজ আজই করতে হবে, এখনই স্বাধীনতার জন্য রুখে দাঁড়াতে হবে। মূলত কবি ল্যাংস্টন হিউজ
তৎক্ষণাৎ দায়িত্ব পালনের ও স্বাধীনতার জন্য এখনই সক্রিয় হওয়ার ডাক দিয়েছেন। প্রশ্নটা বলছে 8.2, এ যে মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা। শিকল পরার গান কবিতায় কবি কিভাবে মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা করেছেন তা বুঝিয়ে দাও। কাজী নজরুল ইসলামের শিকল পরার গান কবিতায় কবি অত্যন্ত দৃঢ়ভাবে মুক্তিপথের অগ্রদূতের প্রতি শ্রদ্ধা ও বন্দনা জানিয়েছেন। কবি এই কবিতায় বলেছেন, বন্ধন আমায় শিখায় যে গান, বাঁধা আমার মুক্তিরই পূজায় খেয়ান, বাঁধা আমার মুক্তিরই পূজার খেয়ান। এখানে তিনি বোঝাতে চেয়েছেন শিকল বা বন্দিত্ব তার জন্য কেবল দুঃখের নয়, বরং তা এক ধরনের সংগ্রামের প্রতীক, যা তাকে মুক্তির পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। কবি মনে করেন, যারা বুকে শিকল জড়িয়ে কষ্ট সহ্য করে কে জয় করে স্বাধীনতার জন্য লড়াই করেন, তারাই মুক্তির পথের প্রকৃত অগ্রদূত। তিনি আরও বলেন, এই শিকল, এই শৃঙ্খল পরায় করেছি গান, এ যে মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা। অর্থাৎ কবির কাছে শিকল শুধু শোষণের প্রতীক নয়, এই শিকল পড়েই তিনি গান গেয়েছেন, তা তাঁর কাছে মুক্তিযোদ্ধাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যম। শিকলকে তিনি সংগ্রামের শোভা হিসাবে দেখেছেন। সারাংশে বলা যায়, কবি এই কবিতায় শিকল পরার মধ্যেই মুক্তি সংগ্রামীদের প্রতি গভীর সম্মান ও বন্দনা প্রকাশ করেছেন। প্রশ্নটা বলেছে 8.2, শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায়। মাসিপিসি কবিতায় মাসিপিসিদের জীবনের অপরিবর্তনীয় ছবি কিভাবে স্পষ্ট হয়ে উঠেছে তা বিশ্লেষণ করো। উপরোক্ত উদ্ধৃতিটি আধুনিক কবি জয় গোস্বামীর মাসিপিসি নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। আলোচ্য কবিতায় কবি সমাজের শ্রমজীবী মহিলাদের জীবনাচরণের এক টুকরো ছবিকে আমাদের সামনে তুলে ধরেছেন। কবিতায় উল্লিখিত মাসিপিসিরা হলেন গ্রাম থেকে শহরের বুকে যাত্রা করা চাল বিক্রেতা মহিলা। চোখে জল ছিটিয়ে ঘুম সরিয়ে রাতের অন্ধকারেই তারা ট্রেন ধরতে ছুটে চলে। নানা বাধা বা প্রতিবন্ধকতার মধ্যে দিয়েই তাদের জীবন সংগ্রামে লিপ্ত থাকতে হয়। পরিবারে সদস্য অনেক, কিন্তু উপার্জন করে হয়তো একজনই। ফলে কঠোর শ্রমের মাধ্যমে দুমুঠো অন্নের সংস্থান করতে হয় তাদের। বছর শেষ হয়, নতুন বছর আসে, আবার তাও চলে যায়, কিন্তু এই শ্রমজীবী মানুষগুলির জীবন প্রবাহ একই রকম থাকে, কোনো পরিবর্তন হয় না তাদের জীবনের। প্রশ্নোক্ত উদ্ধৃতিটির মাধ্যমে কবি একথাই বোঝাতে চেয়েছেন। প্রশ্নটা বলেছে 9.1, নিবারণের মা শিকার হইয়া গেল। নিবারণের মা কোন কাজের ক্ষেত্রে তার সম্মতি জানিয়েছে? নিবারণের মা বৃষ্টির জন্যে অপুদের বাড়ির জন্যে বাজার থেকে চাল আনার দায়িত্ব নেওয়া সম্মতি জানিয়েছিল। পরবর্তী প্রশ্নটা বলেছে 9.2, নীলমণি মুখুজ্জের স্ত্রী আশ্চর্য হইয়া বলিলেন, দুর্গা কেন, কি হয়েছে দুর্গার? এ কথার উত্তরে সর্বজয়া কি বলেছিল? উত্তরে সর্বজয়া বলেছিল, কদিন থেকে তো জ্বর হচ্ছে আবার যাচ্ছে, ম্যালেরিয়া জ্বর। কাল সন্ধে থেকে জ্বর বড্ড বেশি, তার ওপর কাল রাত্রে কীরকম কাণ্ড তো জানোই, একবার শিগগিরই বড় ঠাকুর। পরবর্তী প্রশ্নটা বলেছে 10.1, দুর্গার অশান্ত চঞ্চল প্রাণের বেলায় জীবনের সেই সর্বাপেক্ষা বড় অজানার ডাক আসিয়া পৌঁছিয়াছে। দুর্গার জীবন করুণ পরিসমাপ্তির ছবি কিভাবে ছোটদের পথের পাঁচালীতে অঙ্কিত হয়েছে তার পরিচয় দাও। প্রশ্নের জন্য এই উত্তরটা লিখলে হবে যে সকাল 10টার সময় নীলমণি মুখুজ্জে গঙ্গা স্নানে যাবেন বলে গায়ে তেল মাখছিলেন। এমন সময় তার স্ত্রী উত্তেজিতভাবে এসে জানায় যে অপুদের বাড়ির দিক থেকে কান্নার শব্দ ভেসে আসছে, ব্যাপারখানা কি তা দেখা দরকার। তখন তারা ছুটে যায় অপুদের বাড়িতে। তারা দেখতে পান সর্বজয়া মেয়ের ওপর ঝুঁকে পড়ে বলছে, ও দুর্গা চা দেখি, ও মা ভালো করে চা দেখি। তারা দেখলেন সর্বজয়া চিৎকার করে মেয়ের জন্য বিলাপ করছে, কিন্তু দুর্গা চেয়ে দেখলও না। দুর্গা তখন গৃহের ক্ষুদ্র গণ্ডি পার হয়ে নীল নীলিমায় হারিয়ে গেছে। শরৎ ডাক্তার এসে জানালেন দুর্গা হার্ট ফেল করেছে। এমনই একটি ঘটনা নাকি 10ঘরায়
ঘটেছিল। আধ ঘন্টার মধ্যে পাড়ার লোকের দুর্গাদের উঠোন ভরে গেল, এমনই মর্মান্তিক দুর্ঘটনা সকলে দেখেছিল। প্রশ্নটা বলেছে, মাছ ধরিবার শখ অপুর অত্যন্ত বেশি। অপুর মাছ ধরার শখের কথা ছোটদের পথের পাঁচালীতে কিভাবে ফুটে উঠেছে? সোনাডাঙ্গা মাঠের নিচে ইছামতির ধারে খালের মুখে একটি ছাতিম গাছের তলায় অপু মাছ ধরতে বসে। স্থানটি খুব নির্জন, দুই ধারে নদীর পাড়ে নানা গাছপালা নদীর জলে ঝুঁকে পড়েছে। ওপারে ঘন সবুজ উল্লুবন, মাঝে মাঝে লতা দোলানো কদম শিমুল গাছ, বেগুনি রঙের বনকলমি ফুলে ছাওয়া ঝোপ, দূরে মাধবপুর গ্রামের বাঁশবন, পাখির ডাকে বনের ছায়ায় উলুবন শ্যামলতায় স্নিগ্ধতা বিরাজমান। এমনই মনোরম ছিল অপুর মাছ শিকারের স্থানটি। বেশিক্ষণ এক স্থানে বসে থাকতে পারে না অপু, তাই ছিপ জলে ফেলে সে এদিক ওদিক ছটফট করে বেড়ায়। ঝোপের মধ্যে পাখির বাসা খুঁজে ফিরে এসে দেখে ফাতনা একটু একটু ঠোকরাচ্ছে। একদিন সে একখানা বই নিয়ে আসে এবং ছিপ ফেলে বই খুলে বসে। সুরেশদার কাছ থেকে ছবিওয়ালা ইংরেজি বই ও তার অর্থ পুস্তক চেয়ে নিয়েছে সে। দূর দেশের কথা, মহত্বের কাহিনী, ভ্রমণ বিষয়ক নানা রচনা সে মন্ত্রমুগ্ধের মতো পড়ে আর মনে মনে কল্পনার জাল বোনে। মাছ ধরতে গিয়ে অপু এমনই আচরণ করে। এই প্রশ্নটা বলেছে 11.1, রাত্রি প্রায় 10টার সময় স্টেশনে আসিয়া গাড়ি পৌঁছিল। স্টেশনে পৌঁছে অপুর যে অভিজ্ঞতা হয়েছিল তা লেখো। রাত্রি প্রায় 10টার সময় স্টেশনে আসিয়া গাড়ি পৌঁছিল। আজ অনেকক্ষণ হইতেই কখন গাড়ি স্টেশনে পৌঁছাইবে সেই আশায় অপু বসিয়াছিল। গাড়ি থামিতেই নামিয়া সে এক দৌড়ে গিয়া স্টেশনের প্ল্যাটফর্মে হাজির হইল। সন্ধ্যা 8:30টার ট্রেন অনেকক্ষণ চলিয়া গিয়েছে। বাবাকে জিজ্ঞেস করিয়া সে জানিয়াছে সারা রাত্রির মধ্যে আর ট্রেন নাই। ওই হিরু গাড়োয়ানের গরু দুইটার জন্যই এরূপ ঘটিল, নতুবা এখনই সে ট্রেন দেখিতে পাইত। প্ল্যাটফর্মে একরাশ তামাকের গাঁট সাজানো, দুজন রেলের লোক একটা লোহার বাক্স মতো দেখিতে অথচ খুব লম্বা ডান্ডাওয়ালা কলে তামাকের গাঁট চাপাইয়া কি করিতেছে। জ্যোৎস্না পড়িয়া রেলের পাটি চিকচিক করিতেছে। ওদিকে রেল লাইনের ধারে একটা উঁচু খুঁটির গায়ে ও দুটা লাল আলো, এদিকে আবার ঠিক সেই রকম দুটা লাল আলো। স্টেশনের ঘরে টেবিলের ওপর চৌপায়া তেলের লণ্ঠন জ্বলিতেছে, একরাশ বাঁধানো খাতাপত্র। অপু দরজার কাছে গিয়া খানিকটা দাঁড়াইয়া দেখিল একটা ছোট খড়মের বাউলের মতো জিনিস টিপিয়া স্টেশনের বাবু খট খট শব্দ করিতেছে। স্টেশন স্টেশন, বেশি দেরি নয়, কাল সকালেই সে রেলের গাড়ি শুধু যে দেখিবে তাহা নয়, চড়িবেও। প্ল্যাটফর্ম হইতে নড়িতে তাহার মন সরিতেছিল না, কিন্তু তাহার বাবা ডাকিতে আসিল। খড়মের বউলের মতো জিনিসটাই নাকি টেলিগ্রাফের কল, তাহার বাবা বলিল। ফিরিয়া দেখিল স্টেশনের পুকুর ধারে রাঁধিয়া খাইবার জোগাড় হইতেছে। আর একখানি গাড়ি পূর্ব হইতেই সেখানে দাঁড়াইয়া ছিল। আরোহীর মধ্যে 18-19 বৎসরের এক বউ ও একটি যুবক। অপু শুনিল বউটি হবিবপুরের বিশ্বাসদের বাড়ির ভাইয়ের সঙ্গে বাপের বাড়ি যাইতেছে। তাহার মায়ের সঙ্গে বউটির খুব ভাব হইয়া গিয়াছে। তাহার মা খিচুড়ির চাল ডাল ধুইতেছে, বউটি আলু ছাড়াইতেছে, রান্না একত্র হইবে। প্রশ্নটা বলেছে 11.2, সত্যই সে ভুলে নাই, কোন কথা কেন অপু ভোলেনি তা বুঝিয়ে দাও। মনে রেখেছে তার দিদি দুর্গাকে। অপুরা ট্রেনে চেপে গ্রাম ত্যাগ করে চলেছে, সেখানে পড়ে থাকে দিদির স্মৃতি। সবাই হয়তো দুর্গাকে ভুলে গেছে, কিন্তু দিদির কথা উত্তরকালেও অপু ভোলেনি। উত্তরকালে যখনই গতির পুলকে তার সারা দেহ শিউরে উঠত, সমুদ্রগামী জাহাজের ডেক থেকে প্রতিক্ষণে নীলাকাশের নব নব মায়ারূপ চোখে পড়ত, হয়তো দ্রাক্ষকুঞ্জ বেষ্টিত কোনো পর্বতসানু সমুদ্রের বিলীন দিগন্তরেখায় দূর থেকে ক্ষীণ হয়ে
দেখা দিত তখনই অপুর মনে পড়ত দিদির কথা। মনে পড়ত এক ঘন বর্ষায় রাতের অবিশ্রান্ত বৃষ্টি শব্দের মধ্যে এক পুরনো কঠোর অন্ধকার ঘরে রোগশয্যায় শুয়ে দিদি বলছে, অপু সেরে উঠলে আমায় একদিন রেলগাড়ি দেখাবি। এমনভাবে অপু তার দিদিকে মনে রেখেছিল। পরবর্তী প্রশ্নটা বলেছে 12.1 প্রদত্ত কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? ক দম্পতি, খ সেতার, গ মনমাঝি, ঘ সিংহাসন। সঠিক অপশানটা হবে অপশান খ সেতার। পরবর্তী প্রশ্ন বলেছে 12.2 সাধু ও চলিত ভাষা হলো ক বাংলা ভাষার আঞ্চলিক ভাষা বৈচিত্র্য, খ বাংলা ভাষার সামাজিক ভাষা বৈচিত্র্য, গ বাংলা কথ্য ভাষার বৈচিত্র্য, ঘ বাংলা লেখ্য ভাষার বৈচিত্র্য। সঠিক অপশানটা হবে গ বাংলা লেখ্য ভাষার বৈচিত্র্য। তার পরবর্তী প্রশ্নটা বলেছে 12.3 গায়ে হলুদ কোন সমাসের উদাহরণ? ক নিত্য সমাস, খ কর্মধারয় সমাস, গ অলুক বহুব্রীহি সমাস। আচ্ছা, অলুক বহুব্রীহি সমাসের আরেকটা নাম হচ্ছে অলোপ বহুব্রীহি সমাস, দুটোই একই, ঠিক আছে। ঘ মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এই অলোপ বহুব্রীহি সমাসটাই তোমাদের বইতে দেয়া আছে। এখানে অপশানে অলুক বলেছে, এটা ভুল নয়, এটাও ঠিক। তাহলে অপশান গ হবে সঠিক অপশানটা। পরবর্তী প্রশ্নটা বলেছে 12.4 প্রদত্ত শব্দগুলি বানানের মধ্যে কোনটি অশুদ্ধ? ক উজ্জ্বল, খ প্রতিযোগিতা, গ মধুসূদন, ঘ শারীরিক। তাহলে এখানে মধুসূদন বানানটা ভুল আছে, বাকিগুলো সবই ঠিক আছে। তাহলে অপশান গ হবে সঠিক অপশানটা। তারপর 12.5 বলেছে আমি এখানে সাম্রাজ্য স্থাপন করতে আসি নাই। এই বাক্যটি হলো ক বিবৃতিমূলক ও অস্তার্থক, খ অনুজ্ঞাবাচক ও অস্তার্থক, গ অনুজ্ঞাবাচক ও নঙ্গর্থক, ঘ বিবৃতিমূলক ও নঙ্গর্থক। সঠিক অপশানটা হবে হচ্ছে অপশান ঘ বিবৃতিমূলক ও নঙ্গর্থক। পরবর্তী 13 দাগের প্রশ্নটা বলেছে নিচের সাধু গদ্যটিকে চলিত ভাষায় রূপান্তর করো। সাধু গদ্যটা কি বলেছে? মূঢ় সেনাপতি ক্ষুণ্ণবৃত্তি পিপাসাশান্তি ও ক্লান্তি পরিহার করিয়া উপবিষ্ট হইলে বন্ধুভাবে উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল। তবে মূঢ় সেনাপতি খাদ্য গ্রহণ করে পিপাসা মিটিয়ে ও ক্লান্তি দূর করে বসলে বন্ধুর মতো উভয় সেনাপতির কথোপকথন চলতে লাগলো। প্রশ্নটা বলেছে 14.1 তাছাড়া তখন হয়তো এত মোটা ছিলেন না আপনারা। অস্তার্থক বাক্যে পরিণত করো। বাক্যে পরিণত করলে হবে তাছাড়া তখন হয়তো বেশ রোগা ছিলেন আপনারা। প্রশ্নটা বলেছে উপমান ও উপমিত কর্মধারয় সমাসের একটি করে উদাহরণ দাও। কর্মধারয় সমাসের একটা উদাহরণ হচ্ছে কাজলের মতো কালো, কাজল কালো। তো কর্মধারয় সমাসের একটা উদাহরণ হচ্ছে পুরুষ সিংহের মতো, পুরুষ সিংহ। প্রশ্নটা বলেছে 14.3 এই সব ছেলেদের কথা ইতিহাস মনে রাখে না। এই বাক্যটি শুদ্ধ না অশুদ্ধ? অশুদ্ধ হলে শুদ্ধ করে লেখো। প্রথম কথা হচ্ছে বাক্যটা অশুদ্ধ, তাহলে শুদ্ধ করলে হবে এসব ছেলেদের কথা ইতিহাস মনে রাখে না। পরবর্তীতে প্রবন্ধ রচনা করা আছে। তো 15.1 বলেছে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম ভূমিকা। গত শতকের প্রথমার্ধে তাঁর রামেশ্বরমের এক প্রত্যন্ত গ্রামে এক মা তার 7 ছেলেমেয়ের জন্য শুধু ভাত রাঁধতেন, কিন্তু ছোট ছেলেটির জন্য তৈরি করতেন কয়েকটা রুটি, যাতে পড়ার সময় তার খিদে না পায়। নামমাত্র পুঁজি থেকে কিনতেন কেরোসিন তেল, যাতে ছেলেটির রাতের পড়ায় ব্যাঘাত না ঘটে। আর স্বপ্ন দেখাতেন যে তাদের বাড়ির কাছে আছে যে বঙ্গোপসাগর, সেই বিশাল সমুদ্রকেও ছাপিয়ে যাবে তার ছেলেটির নামডাক। সমুদ্রের কোল ঘেঁষে ছোট্ট একটি গ্রামে লালিত সেই স্বপ্নেরই নাম আব্দুল পাকির জয়নুল আবদিন আব্দুল কালাম। ও শিক্ষা। কালামের জন্ম হয়েছিল রামেশ্বরমের এক অত্যন্ত দরিদ্র পরিবারে। তার বাবা জয়নুল আবদিন ছিলেন একজন সাধারণ মৎস্যজীবী। এই অভাবের সংসারে কালামকে স্কুলে পড়ার সময় কিছু অর্থ রোজগারের জন্য বাড়ি বাড়ি কাগজ বিক্রি করতে হতো। রামানাথপুরম ম্যাট্রিকুলেশন স্কুল থেকে বিদ্যালয় শিক্ষা শেষ করে কালাম ভর্তি হন
তিরুচিরাপল্লীর সেন্ট জোসেফ কলেজে। 1954 খ্রিস্টাব্দে সেখান থেকে স্নাতক হয়ে তিনি যান চেন্নাইয়ে। সেখানে মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শুরু করেন। কর্মজীবন: 1960 খ্রিস্টাব্দে আব্দুল কালাম ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অধীনস্থ এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টে একজন বিজ্ঞানী হিসাবে যোগ দেন। এই সময় তিনি ভারতের প্রবাদপ্রতিম মহাকাশ বিজ্ঞানী বিক্রম সারাভাই, অধ্যাপক সতীশ ধাওয়ান প্রমুখের সান্নিধ্যে আসেন। 1963 থেকে 64 খ্রিস্টাব্দে মাত্র একবারই কালাম গিয়েছিলেন মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসায়। 1969 খ্রিস্টাব্দে আব্দুল কালাম যোগ দেন ইসরোতে। প্রথম ভারতীয় মহাকাশ উৎক্ষেপণ যান এসএলভির প্রকল্প আধিকারিক ছিলেন স্বয়ং কালাম। কৈশোরে বিমান চালক হওয়ার স্বপ্ন দেখা আব্দুল কালাম হয়ে উঠেছিলেন ভারতের মিসাইল ম্যান। অগ্নিপৃথ্বী ইত্যাদি তারই সফল সৃষ্টি। 1992 থেকে 1999 পর্যন্ত তিনি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য বিজ্ঞান বিষয়ক পরামর্শদাতা এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিওর সচিব। ভারতকে পরমাণু শক্তিধর দেশে পরিণত করেছিল যে পোখরান বিস্ফোরণ, তারও মূল কারিগর ছিলেন তিনি। নিরপেক্ষ মানসিকতা: কালাম ধর্মনিরপেক্ষ মানসিকতার অধিকারী ছিলেন। খুব অল্প বয়সের থেকেই তিনি ধর্মনিরপেক্ষ মনোভাবের পরিচয় দিয়েছিলেন। ছেলেবেলা থেকে তিনি মসজিদে নামাজ পড়ার পাশাপাশি হিন্দুদের মন্দিরে গিয়ে গান শুনতেন। রাষ্ট্রপতি কালাম: 2002 খ্রিস্টাব্দে 25 জুলাই পরবর্তী 5 বছরের জন্য আব্দুল কালাম ভারতের 11তম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন। তিনি প্রথা ভেঙে রাষ্ট্রপতি ভবনের দরজা খুলে দিয়েছিলেন সকলের জন্য, বিশেষত বাচ্চাদের জন্য। শিক্ষক কালাম: শুধু বিজ্ঞানী নন, কালাম ছিলেন আদর্শ শিক্ষকও। তাই রাষ্ট্রপতির মেয়ার করে কালাম ফিরে যান অধ্যাপনায়। শিলং, ইন্দোর এবং আহমেদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, আন্না বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক হিসাবে তিনি নিয়মিত পড়াতেন। আব্দুল কালাম রচিত গ্রন্থসমূহ: তার রচিত গ্রন্থগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হল তার আত্মজীবনীমূলক রচনা উইংস অফ ফায়ার। এই গ্রন্থে তিনি নিজের ছেলেবেলার কথা অত্যন্ত সহজ ও আকর্ষণীয় ভাষায় আলোচনা করেছেন। এছাড়াও তার রচিত বিখ্যাত কিছু গ্রন্থ হল টার্নিং পয়েন্টস, ইউনাইটেড মাইন্ডস, ফোর্ড ইয়োর ফিউচার ইত্যাদি গ্রন্থ উল্লেখযোগ্য। তার রচিত গ্রন্থগুলি আজও ভারতবর্ষের যুব সমাজকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। প্রাপ্ত সম্মান ও পুরস্কার সমূহ: নিজের একনিষ্ঠ কর্মের জন্য জীবদ্দশায় তিনি অসংখ্য পুরস্কার লাভ করেছেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য রামানুজন পুরস্কার, বীর সাভারকর পুরস্কার, হুবার্ট মেডেল, ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড ফর ন্যাশনাল ইন্টিগ্রেশন ইত্যাদি। এছাড়া 1981 সালে তিনি পদ্মভূষণ এবং 1990 সালে পদ্মবিভূষণ এবং 1997 সালে ভারতরত্ন পুরস্কার দ্বারা আব্দুল কালামকে সম্মানিত করা হয়। উপসংহার: 2015 খ্রিস্টাব্দের 27 জুলাই শিলং এ বক্তৃতা দিতে দিতে জ্ঞান হারিয়ে এই বিখ্যাত মানুষটি চিরনিদ্রায় চলে যান। কালাম তার বিজ্ঞান সাধনার দ্বারা দেশকে পৌঁছে দিতে চেয়েছিলেন আত্মবিশ্বাস ও শক্তির শিখরে। ভারতবর্ষ তার এই জ্ঞানী সন্তানের অভাব কখনোই পূরণ করতে পারবে না। পরবর্তী প্রশ্ন আছে 15.2 পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। রচনাটার জন্য এই রচনাটার খালি হেডিংটা পাল্টে দিলেই হবে, শিরোনামটা পাল্টে দিয়ে তোমাকে এখানে লিখতে হবে পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। চলে আসছি, এবার কি আছে সেটা আমি পড়ে তোমাদের বলে দিচ্ছি। ভূমিকা: উদ্ভিদ ও জীবজগৎ সহ যে প্রাকৃতিক ঘোরের মধ্যে আমরা বাস করি তাই হলো পরিবেশ। প্রাকৃতিক নিয়মে এই পরিবেশের মধ্যে যুগ যুগ ধরে ভারসাম্য রক্ষিত হয়ে আসছে বলে জীবকুল আজও পৃথিবীতে সুস্থ স্বাভাবিকভাবে বসবাস করতে পারছে।
আমাদের সুস্থভাবে বেঁচে থাকার সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষার একটি অনিবার্য সম্পর্ক রয়েছে। আধুনিক যন্ত্র সভ্যতা ও পরিবেশের ভারসাম্য। আধুনিক যন্ত্র সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে পরিবেশের ভারসাম্যে সংকটের সূচনা ঘটেছে। জীবনযাপনের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আমরা হাতের কাছে পেয়েছি অজস্র উপকরণ, গড়ে উঠেছে বড় বড় কলকারখানা, দ্রুতগামী যানবাহন থেকে শুরু করে অত্যাধুনিক কম্পিউটার, সবই আজ আমাদের হাতে। মানুষ জেনেছে পারমাণবিক মহাশক্তির রহস্য, কিন্তু এসবের জন্য আমরা অবহেলা করেছি পরিবেশকে। যত বেশি আমরা বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে উল্লাসিত হয়েছি, তার থেকে অনেক কম মনোযোগ দিয়েছি পরিবেশের ভারসাম্যের দিকে। ভারসাম্যের সংকট। বাতাসে, জলে, মাটিতে দেখা গিয়েছে মারাত্মক দূষণ। অজস্র যানবাহন আর কলকারখানা থেকে প্রতি মুহূর্তে বের হচ্ছে বিষাক্ত ধোঁয়া। বন জঙ্গল কেটে নগরায়ন করতে গিয়ে এবং শিল্পের প্রসার ঘটাতে গিয়ে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইডের মতো বিষাক্ত গ্যাসে ভরে গেছে বাতাস। রাসায়নিক সার, কীটনাশক, ওষুধ এবং কলকারখানা থেকে যে বর্জ্য পদার্থ বের হচ্ছে, তা থেকে দূষিত হচ্ছে নদী, সমুদ্র ও ভূগর্ভের জল, দূষিত হচ্ছে মাটি। শব্দ দানবত্ব আজকের যুগের একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। যানবাহনের শব্দ, বাজি ও মাইকের আওয়াজে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। পরিবেশের এই ভারসাম্যহীনতায় একদিকে যেমন দেখা দিচ্ছে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অন্যদিকে নানা অসুখ বিসুখ। ভারসাম্য রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। পরিবেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য ছাত্রছাত্রীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও বন সংরক্ষণ খুবই জরুরি। ছাত্রছাত্রীরা পরিকল্পিতভাবে রাস্তার ধারে, বিদ্যালয়ে কিংবা পৌর জমিতে বৃক্ষরোপণ করতে পারে। শব্দদূষণ নিয়ন্ত্রণের জন্য কিংবা জল ও বাতাসকে যথাসম্ভব বিশুদ্ধ রাখার জন্য তারা সাধারণ মানুষকে সচেতন করে তোলার দায়িত্ব গ্রহণ করবে। এর জন্য তারা আলোচনা সভা, পথনাটিকা প্রভৃতি আয়োজন করতে পারে। উপসংহার: সুস্থভাবে বেঁচে থাকার জন্য একটা সুস্থ পরিবেশ খুবই প্রয়োজন। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের একটি গুরুদায়িত্ব রয়েছে। তারা বয়সে তরুণ, তাদের দেহে মনে আছে অদম্য প্রাণশক্তি। যারা আজকের ছাত্রছাত্রী, ভবিষ্যতে তারাই হবে দেশের দায়িত্বশীল নাগরিক। সুতরাং এখন থেকে যদি সচেতন হয় ও সক্রিয় ভূমিকা নেয়, তাহলে পরিবেশকে রক্ষা করা অসম্ভব হবে না। এই যে রচনাটা তোমাদের বলেছে এখানে 15.3 বইমেলার উপযোগিতা, এটা হচ্ছে ক্লাস 9-এর ছায়ার 363 পেজ থেকে আমি বলছি। বইমেলার দিয়ে যেটা আছে এটা লিখলেই হবে, হেডিংটা তোমাকে খালি বদলে দিয়ে লিখতে হবে বইমেলার উপযোগিতা। ভূমিকা: সভ্য মানুষের জীবনের অপরিহার্য রূপে জড়িয়ে গেছে বই। লিপি আবিষ্কারের পর থেকে মানুষ তার অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা কিংবা অনুভূতিগুলিকে ধরে রাখতে চেয়েছে বইয়ের মধ্যে। ক্রমে ক্রমে বইয়ের মুদ্রণ আর প্রকাশনার ক্ষেত্রে অনেক সমৃদ্ধি ঘটেছে। গড়ে উঠেছে ছোট বড় অজস্র গ্রন্থাগার। বই নিয়ে বিশ্বব্যাপী বাণিজ্যেরও একটি ঐতিহ্য গড়ে উঠেছে। সংস্কৃতি, জ্ঞানচর্চা আর বাণিজ্যের মেলবন্ধনেই সৃষ্টি হয়েছে বইমেলার। বইমেলার উদ্দেশ্য: বইমেলার প্রথম উদ্দেশ্য হলো প্রকাশক এবং পাঠকের মধ্যে প্রত্যক্ষ একটি সংযোগ গড়ে তোলা। প্রকাশকরা পাঠক সমাজের প্রবণতা ও চাহিদা উপলব্ধি করার সুযোগ পায় বইমেলায়। অন্যদিকে পাঠকরাও প্রকাশকদের মুখোমুখি হওয়ার সুযোগ পান। দ্বিতীয়ত, পাঠকরা বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে নিজেদের রুচি ও পছন্দ অনুযায়ী বই বাছাই করতে পারেন। যে বইয়ের কথা কোনোদিন হয়তো জানা যেত না, সেরকম কোনো প্রয়োজনীয় বইও হয়তো এখানে পেয়ে যেতে পারেন কোনো পাঠক। তৃতীয়ত, বইমেলা মানুষকে বই পড়তে ও বই ভালোবাসতে শেখায়। পুস্তক প্রেম সমাজকে সুস্থ রাখার পক্ষে বিশেষ সহায়ক। রবীন্দ্রনাথ বলেছিলেন, একটা সভা উপলক্ষে যদি দেশের লোককে ডাক দাও, তবে তাহারা সংশয় লইয়া আসিবে, তাহাদের মন খুলিতে অনেক দেরি হইবে, কিন্তু মেলা উপলক্ষে যাহারা একত্র হয়, তাহারা সহজেই হৃদয় খুলিয়াই আসে। সুতরাং এখানেই দেশের মন পাইবার প্রকৃত অবকাশ ঘটে। বইমেলা সম্পর্কেও এই কথা প্রযোজ্য। বইমেলাতেই দেশের পাঠক সমাজের মন পাওয়ার প্রকৃত অবকাশ ঘটে। পশ্চিমবঙ্গে বইমেলা।
পশ্চিমবঙ্গে বইমেলা বলতেই প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে কলকাতা বইমেলার ছবি। কলকাতার বইমেলার সূচনা হয় 1975 খ্রিস্টাব্দে। প্রকাশক এবং পুস্তক বিক্রেতাদের প্রচেষ্টায় শুরু হয় এই মেলা। 2000 খ্রিস্টাব্দে কলকাতা বইমেলার রজত জয়ন্তী বর্ষ উদযাপিত হয়। প্রতি বছর শীতকালে মোটামুটিভাবে 25 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারির মধ্যে এই মেলা অনুষ্ঠিত হয়। ছোট বড় মাঝারি সব রকম প্রকাশনা সংস্থা হাজির থাকে এই মেলায়। ভিন্ন দেশের প্রকাশকরাও আসেন, আর আসেন দেশের নানা প্রান্ত থেকে পুস্তকপ্রেমী মানুষ। তবে বইমেলা কেবল আর কলকাতাতেই সীমাবদ্ধ নেই, বইমেলা ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায়। এখন প্রতি বছর জেলায় জেলায় একটি বড় উৎসব হলো বইমেলা। বইমেলার সাফল্য, জেলা বইমেলা এবং কলকাতার বইমেলা গ্রন্থপ্রেমীদের ভিড় উপচে পড়ে। বইমেলায় এই স্বতঃস্ফূর্ত জনসমাগম বইমেলার সাফল্যের কথাই বারবার স্মরণ করিয়ে দেয়। বইমেলাও মানুষের একটি মহামিলনের ক্ষেত্র। এখানে জাতি ধর্ম বৃত্ত নির্বিশেষে মানুষ মিলিত হয়। এখানে একাকার হয়ে যায় গ্রাম শহর। উপসংহার: মন ও মননের চর্চার উপযুক্ত সঙ্গী বই। বই মানুষের পরম বন্ধু। মানুষের শিক্ষা ও সংস্কৃতি উৎকৃষ্ট নিদর্শন এই বইকে নিয়ে মেলার আয়োজন নিঃসন্দেহে মানুষের প্রগতিশীলতার পরিচায়ক। মানুষ আলোকপথের যাত্রী, অজ্ঞানতার অন্ধকার ভেদ করে সে পেতে চায় জ্ঞানের আলো। বইমেলা তার অন্যতম ইন্ধন। প্রশ্নটা বলেছে 16 দাগে যথেচ্ছ শব্দবাজি ব্যবহারের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লেখো। যেদিন চিঠিটা লিখবে সেদিনের তারিখ দেবে। সম্পাদক সমীপেশু, দৈনিক পত্রিকা, 6 প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা 01। বিষয়: যথেচ্ছ শব্দবাজি ব্যবহারের বিরুদ্ধে পত্র লিখন। মহাশয়, বাঙালির শ্রেষ্ঠ উৎসব আসন্ন, তাই সকলের মতো আমিও সমভাবে আনন্দিত ও উত্তেজিত। কিন্তু মনের কোণে চিন্তার এক মেঘ এসে আনন্দের অনুভূতিকে ম্লান করে তুলেছে। উৎসবের মরশুমের চারিদিক আলোয় ভরে উঠলেও বাড়ির মানুষদের মনে এখন থেকেই ভিড় করেছে দুশ্চিন্তা। কিছুদিন পর থেকেই শুরু হতে চলেছে দীপাবলি উপলক্ষে শব্দবাজির উৎপাত। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পাড়ায় পাড়ায় উদ্যম উল্লাসে মেতে উঠবে যুবকের দল। তারা অসুস্থ বৃদ্ধ ও শিশুদের যন্ত্রণাকে অবহেলা করে শব্দবাজির আওয়াজে ভরিয়ে তুলবে আকাশ বাতাস। এই সময়ে হৃৎপিণ্ডের অসুখে আক্রান্ত মানুষ অথবা যে বৃদ্ধ বৃদ্ধারা শেষ জীবন একটু শান্তিতে কাটাতে চান, তাদের কষ্টের শেষ থাকে না। পোষ্য ও রাস্তার কুকুর বেড়ালগুলিও আতঙ্কগ্রস্ত হয়ে লুকোনোর জায়গা খোঁজে। সদ্যজাত শিশুদের জন্য সাময়িক বা চিরতরে বধিরতার কারণ হতে পারে এই শব্দ। নানা রকম কটু কথা ও আক্রমণের শিকার হওয়ার ভয়ে মানুষ প্রতিবাদও করে না। পুলিশের দ্বারস্থ হলে সাময়িকভাবে সমস্যা মেটে, কিন্তু সামগ্রিক সুরাহা হয় না। কাজেই এর প্রতিকারের জন্য প্রয়োজন জনসচেতনতা তথা জনমত গড়ে তোলা, যা একমাত্র আপনাদের মতো শক্তিশালী সংবাদপত্রের মাধ্যমে সম্ভব। আশা করি বিষয়টি গুরুত্ব উপলব্ধি করে আমার পত্রটি প্রকাশ করে বাধিত করবেন। ধন্যবাদান্তে শ্রী। নিজের নাম লিখবে। পূর্ব পুটিয়া, কলকাতা 70093। এখানে একটা ডামি অ্যাড্রেস দেওয়া হয়েছে, এখানে তোমরা নিজেদের অ্যাড্রেস দেবে। তোমাদের ক্লাস 8-এর থার্ড সামেটিভের কোশ্চেন ব্যাংকের বাংলা বিষয়ের মধ্যশিক্ষা পর্ষদের নমুনা প্রশ্নপত্রের সলিউশন। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও, যাতে করে এই কোশ্চেন ব্যাংকের সলিউশনের পিডিএফ এবং অন্যান্য সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।